আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা অত্যন্ত প্রাচীন কিন্তু দারুণ একটা উপকথা নিয়ে কথা বলবো। উপকথাটা শুনলে মনে হবে খুব সাধারণ একটা গল্প, কিন্তু এর ভেতরে একটা পুরো সিস্টেম বা কাঠামোর মনস্তত্ত্ব লুকিয়ে আছে। মানে ধরুন, একটা কাঠামো যখন নিজের সাথেই যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন ঠিক কী ঘটে, কিভাবে একটা পুরো সিস্টেম ধসে যেতে পারে। চলুন সেই মনস্তাত্ত্বিক যাত্রাটা ধাপে ধাপে উন্মোচন করা যাক। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি। একটু কল্পনা করা যাক এমন একটা অদ্ভুত পরিস্থিতির কথা, যেখানে একটা শরীর নিজের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে। একটা কাঠামোর যে অংশগুলো আমরা বাইরে থেকে খুব স্পষ্টভাবে দেখতে পাই, তারা যদি হঠাৎ করে এমন কোনো অংশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে যার কাজটা সরাসরি চোখেই পড়ে না, তাহলে ঠিক কী ঘটতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি। দৃশ্যমান বনাম অদৃশ্য, এই দুই শক্তির সংঘাত যে কোনো সিস্টেমের জন্যই একটা চূড়ান্ত পরীক্ষা। তো মূল গল্পে ঢোকা যাক। এই উপকথায় আমাদের প্রধান চরিত্রগুলো কিন্তু খুব পরিচিত: হাত, পা, মুখ আর চোখ। আর এদের প্রতিপক্ষ কে জানেন? পেট। হ্যাঁ, অদ্ভুত শোনালেও সত্যি যে এই দৃশ্যমান অঙ্গগুলোর মাঝে হঠাৎ করেই পেটের প্রতি এক ধরনের তীব্র বিদ্বেষ তৈরি হতে শুরু করে। তারা প্রায় নিশ্চিত হয়ে যায় যে শরীরের এই অংশটা আসলে কোনো কাজই করে না। আর এই অন্ধবিশ্বাস থেকেই শুরু হয় অভাবনীয় এক বিদ্রোহ। অঙ্গগুলোর মনে হতে থাকে পুরো শরীরের বোঝা কেবল তারাই টানছে, আর ভেতরের ওই অংশটার কোনোই অবদান নেই। দ্বন্দ্বটা ঠিক কোথায় বাঁধল তা এই তুলনাটা দেখলেই বেশ পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন অঙ্গপ্রত্যঙ্গের অবিরাম পরিশ্রম। হাত অক্লান্তভাবে খাবার জোগাড় করছে, পা এই ভারী শরীরটাকে বয়ে বেড়াচ্ছে, মুখ বিরতিহীনভাবে চিবোচ্ছে, আর চোখ সবকিছুর পথ দেখাচ্ছে। আর অন্যদিকে পেটের আপাত এক সম্পূর্ণ নিষ্ক্রিয়তা। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে তো আরাম করে বসেই আছে। কাজের এই যে অসমতা বা ভারসাম্যহীনতা, অন্তত অঙ্গগুলো যেমনটা ভাবছিল এটাই ছিল পুরো সংঘাতের আসল কারণ। দৃশ্যমান কাজের অহংকার তাদের একদম অন্ধ করে দিয়েছিল। এই গভীর ক্ষোভ থেকেই অঙ্গপ্রত্যঙ্গগুলো পেটের বিরুদ্ধে সরাসরি একটা অভিযোগ ছুড়ে দেয়। তারা তীব্র আক্রোশে বলে ওঠে, আমরা কেন তোমার অভাব মেটাতে সারাক্ষণ ব্যস্ত থাকব, যখন তুমি বিশ্রাম নেওয়া আর বিলাসিতা ও আত্মতৃপ্তিতে মগ্ন থাকা ছাড়া আর কিছুই করছো গঠন না? কথাটা একটু খেয়াল করুন। এখানে বিলাসিতা আর আত্মতৃপ্তি শব্দ দুটো ভীষণ তাৎপর্যপূর্ণ। কোনো কাজ চোখে না পড়াকে সরাসরি চরম অলসতা বলে দাগিয়ে দেওয়া হলো। এতেই বোঝা যায় তাদের ক্ষোভ কেবল আর সাধারণ কোনো অভিযোগের পর্যায়ে নেই, এটা রীতিমতো চরম বিদ্বেষের রূপ নিয়েছে। তাহলে এই পুরো ঘটনা থেকে মূল অভিযোগগুলো কি দাঁড়াচ্ছে? চলুন একটু ভেঙে দেখি। প্রথমত, অঙ্গপ্রত্যঙ্গগুলো এত বেশি ক্ষোভ আর শত্রুতা অনুভব করছে যে তাদের বিচারবুদ্ধি লোপ পেয়েছে। দ্বিতীয়ত, তারা দাবি করছে যে কেবল তারাই হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছে। আর সবচেয়ে মারাত্মক হল তৃতীয় পয়েন্টটা, পেটকে সরাসরি বিলাসিতার অভিযোগে অভিযুক্ত করা। তারা ধরে নিয়েছে তাদের সেবার ওপর নির্ভর করে পেট কেবল আয়েশি জীবন কাটাচ্ছে। বুঝতেই পারছেন, একটা সিস্টেমের ভেতরে যখন এক অংশ অন্য অংশের কাজকে এভাবে অবমূল্যায়ন করে, ঠিক তখনই কিন্তু ফাটল ধরতে শুরু করে। আর ঠিক এই জায়গাতেই আমরা গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং বা মনস্তাত্ত্বিক অংশে প্রবেশ করছি। এটাকে বলা যায় একটা বিপজ্জনক ভুল হিসাব। ভুল হিসাব কেন? কারণ ক্ষতি হয়ে যাওয়ার আগেই তারা পেটের অপরিহার্য ভূমিকাটা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। পেট হয়তো হাত পায়ের মতো নড়াচড়া করছে না, কিন্তু শরীরের জন্য পুষ্টি ও শক্তির উৎপাদনের যে অদৃশ্য আর ভীষণ জটিল কাজটা সে নীরবে করে যাচ্ছে, বিদ্রোহী অঙ্গগুলো সেটা একটুও ধরতে পারেনি। আর যখন এই সত্যটা তারা বুঝবে, ততক্ষণে হয়তো অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এই সামান্য হিসাবের ভুলই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। এই ভুল হিসাবের পর কিন্তু ক্ষোভ কেবল আর মনের ভেতরে বা কথার কথায় আটকে থাকল না, শুরু হয়ে গেল সরাসরি অ্যাকশন। প্রাথমিক সেই মানসিক ক্ষোভ এবার আক্ষরিক অর্থেই একটা অসহযোগ আন্দোলনে রূপ নিল। অঙ্গগুলো একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল যে তারা আর কোনোভাবেই পেটকে সাহায্য করবে না। মুখ খাবার নেওয়া বন্ধ করে দিল, হাত খাবার তুলে দিতে অস্বীকৃতি জানালো। ব্যাপারটা একবার ভাবুন, নিজেদের টিকে থাকার মূল প্রক্রিয়ার ওপরই তারা এক আত্মঘাতী আঘাত হানল। তারা ভেবেছিল পেটকে চরম শাস্তি দিচ্ছে, কিন্তু আসলে ঘটতে যাচ্ছিল অন্য কিছু। এবার আসুন দেখি কিভাবে এই ঘটনাগুলোর ফলে পুরো কাঠামোটা তাসের ঘরের মতো ধসে পড়ে। একটা চেন রিয়াকশন বলতে পারেন। প্রথম ধাপে অঙ্গগুলোর সাহায্য করতে সম্পূর্ণ অস্বীকার করল। এর সরাসরি ফল হিসেবে দ্বিতীয় ধাপে গিয়ে পেট একেবারেই শূন্য রইল, কিছুই পেল না। আর ঠিক এখান থেকেই শুরু হলো মূল বিপর্যয়। তৃতীয় ধাপে এসে খাবার না পেয়ে সমগ্র শরীর অত্যন্ত দ্রুতগতিতে দুর্বল হতে শুরু করল। আর একদম শেষে গিয়ে যে অঙ্গগুলোই বিদ্রোহ শুরু করেছিল, সেই হাত, পা, মুখ আর চোখ নিজেই নিজেদের পাতা ফাঁদে পড়ে মারাত্মক ভোগান্তির শিকার হল। সংখ্যাটা ঠিক কত জানেন? 0।
হ্যাঁ, একদম শূন্য। ধর্মঘট বা বয়কট শুরু হওয়ার পর শরীরে পুষ্টি যাওয়ার পরিমাণ একেবারে শূন্যের কোঠায় নেমে এলো। এই অসহযোগের সিদ্ধান্তটা এতটাই মারাত্মক ছিল যে পেটকে আলাদা করে ফেলার সাথে সাথেই সম্পূর্ণ সিস্টেমটা না খেয়ে মরতে বসল। পেট নিজে তো খাবার পাচ্ছিলই না, এর ফলে সে নিজেও আর শরীরের অন্যান্য অংশের জন্য একটুও শক্তি উৎপাদন করতে পারছিল না। এটা এমন একটা ধ্বংসাত্মক চক্র তৈরি করল যেখানে শূন্য পুষ্টির সোজা অর্থ দাঁড়ালো সম্পূর্ণ বিনাশ। আর এটাই হলো এই উপকথার একেবারে চরম পরিণতি, এক মর্মান্তিক উপলব্ধি। যখন শরীরটা সম্পূর্ণ দুর্বল হয়ে ঢলে পড়ে, ঠিক তখন হাত, পা, মুখ আর চোখ অবশেষে বুঝতে পারে যে তারা কি মারাত্মক ভুলটাই না করেছে। তারা নিজেদের এই চরম মূর্খতার জন্য গভীরভাবে অনুতপ্ত হয়। কিন্তু ট্র্যাজেডিটা হলো, তারা পেটের আসল মূল্য বুঝতে পারল ঠিকই, তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। তারা যখন বুঝতে পারল যে পেটের অদৃশ্য কাজ ছাড়া তাদের নিজেদের অস্তিত্বই টিকবে না, তখন তারা নিজেরাই মৃত্যুর একদম দ্বারপ্রান্তে। এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের আসলে শেখার কি আছে? একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। লুক্কায়িত অবদানকে বড্ড দেরিতে চেনার আসল মূল্য কি? এই প্রশ্নটা শুধু গল্পের জন্য নয়, বাস্তব জীবনের জন্য। যে কোনো সিস্টেম বা কাঠামো, সেটা সমাজ হোক, কর্মক্ষেত্র হোক বা যে কোনো প্রতিষ্ঠান, এমন কিছু কাজ থাকে যা সরাসরি বাইরে থেকে হয়তো চোখেই পড়ে না, কিন্তু সেটাই পুরো কাঠামোকে নীরবে টিকিয়ে রাখে। পারস্পরিক নির্ভরশীলতার এই অদৃশ্য জালটাকে অবজ্ঞা করলে কেবল একটা নির্দিষ্ট অংশের নয়, পুরো কাঠামোরই পতন নিশ্চিত। এই গভীর চিন্তার খোরাক নিয়েই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এবার থেকে দৃশ্যমানের পেছনের অদৃশ্য কাজগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলাবে।